বিবাহের 2 বছরের ভেতর যখন আমি প্রেগনেন্ট হই, তার কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা। আর হ্যাঁ, এখন আমি 7 মাসের প্রেগনেন্ট। আর আজকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। যেদিন এসব জানি সেদিন যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল এরকম অবস্থা। আর আজকে তো একেবারে সোজা বিয়ে করে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিলাম দুপুরবেলা। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শুনেই বের হই। আর দেখি নীরব দাঁড়িয়ে আছে পাশে যুবতী একটা মেয়েকে নিয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির বয়স বেশি না, হয়তো কলেজ পড়ুয়া ছাত্রী হবে মেয়েটি। আবেগের বশে যে কি করেছে সেটা হয়তো মেয়েটির বোধ হবে আর কিছুদিন পর। এক পলক নীরবের দিকে তাকালাম। সে ভাবলেশীনভাবে উত্তর দিল, শোনো মায়া, এ হচ্ছে আমার স্ত্রী। ওর সঙ্গে মানিয়ে থাকবে বুঝলে। কিছু করবে না, একদম চুপচাপ থাকবে। আমি নীরবের কথা শুনে বাকরুদ্ধ প্রায় বলতে গেলে। অশ্রু নেই বোধ হয়, কান্নাও পাচ্ছে না আমার। পাবেই বা কেন? আমি তো জানতামই এমন হবে। তবুও বুকে পাথরসম কষ্টের পরিমাণ হয়েছে, যা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু প্রকাশ হচ্ছে না। হয়তো অতি কষ্টে পাথর হয়ে গিয়েছি, এরকম অবস্থা হয়ে গেছে আমার। বাড়িতে আমার ননদ আর শ্বশুর মশাই ছাড়া কেউ নেই। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকেই নীরবের এরকম অবস্থা। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আমার শাশুড়ি মায়ের কত ইচ্ছে ছিল, সে তার নাতি নাতির সঙ্গে সময় পার করবে। আর আল্লাহ তালা এর আগে ওনার ডাক পাঠিয়ে দিলেন নিজের কাছে। উনি যাবার 2 মাস পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। আর আমার প্রেগনেন্সির 3 মাস বয়সের সময় আস্তে আস্তে নীরবকে পাল্টে যেতে দেখে কোনো কথা বলতো না আমার সঙ্গে, প্রয়োজন ছাড়া। আর না আগের মতন ভালোবাসতো, কেমন একটা করতো। কিন্তু কেন করতো তা আমিও নিজেও বুঝতাম না তখন। একটা রাগী ভাব নিয়ে থাকতো ও সব সময়। ওর ফোনটাও ধরতে দিত না। কিন্তু কথায় আছে না, সত্যিটা বোধহয় বেশি দিন লুকানো থাকে না। সেজন্য একদিন ওর ফোনে একটা মেসেজ দেখি। সেখানে লেখা ছিল, তোমার জন্য কালকে বিকেলে পার্কের কাছে হোটেলটাতে অপেক্ষা করব। ওখানে তো আগে কতবারই গিয়েছি বলো। বেশ ভালো লাগে হোটেল, কর্তৃপক্ষের রুম গোছানো, সবকিছু দেখে এমনিই ভাল লাগে। আর আমার শরীরকে তৃপ্ত করার জন্য তো তুমি আছোই, তাই না বলো? এই ছোট্ট জীবনে যদি একটু সুখকর মুহূর্তই না আসে, তাহলে আর কিসের জীবন? চলে আসবে ঠিক সময়। কালকে আমি অপেক্ষা করব তোমার জন্য। ব্যাস। এই মেসেজটা পড়ে আর নিজেকে ধাতস্থ রাখতে পারিনি। তখন হুট করে নীরবের খারাপ ব্যবহার, দূরে সরে যাওয়া, এই সব কিছুর হিসেব স্পষ্ট হয়ে যায় আমার কাছে। সেদিন বিকেলের পর আর রাত্রে আমার ঘুম হয়নি যেন কিছুতেই। পরদিন সেই ঠিকানা মতন চলে যায়। সেই হোটেলে গিয়ে দুজনকে অপ্রস্তুত অবস্থায় পার্কে বসে থাকতে দেখি। তখনও চুপচাপ চলে আসি। কিন্তু সেদিন নীরব আসেনি আমার পিছু পিছু। শুধু কয়েকবার নাম ধরে ডাক দিয়েছিল, ব্যাস। আর কিচ্ছু বলেনি। আরো একবার বুঝে গিয়েছিলাম ওর কাছে আমার মূল্যটা হয়তো আসলেই নেই। সেদিন বাড়িতে এসে শ্বশুর মশাইকে সব সত্যি বলি। রাতে যখন নীরব বাড়িতে ফিরে সবাই মিলে ওকে প্রশ্ন করে বসে। আমি ছিলাম চুপটি করে। সবার প্রশ্ন করছিল, কিন্তু নীরব নির্বিকার ভাবে ছিল। রুমে এসে আমার পা জোড়া আঁকড়ে ধরে বলেছিল, যা করেছি ক্ষমা করে দাও। আর এরকম করবো না কখনো। আমি আমাদের বাচ্চাকে নিয়ে সুখে থাকবো মায়া। শেষবারের মতন ক্ষমা করে দাও। প্রমিস। আর কিচ্ছু করব না। মানুষ তো ভুল জীবনে একবার করে, বারবার তো আর করে না বলো। সেদিনও আমি পারিনি ওকে ক্ষমা করে। ওর কথার প্রতিউত্তরে ওকে দুটো চড় মেরে চলে যায়। চলতে থাকে সময় এভাবেই। একে একে 2-3 দিন চলে যায়। তখন নীরবের পরিবর্তন লক্ষ্য করি। ও বিয়ের শুরুতে আমাকে নিয়ে যেরকম পজিটিভ ছিল, সেরকম দেখতে থাকি, বারবার ক্ষমা চাইতে থাকি আমার কাছে। নিজের মনকে বোঝাতে থাকি, আমি তো এখন আর একা নই। আমার সঙ্গে আছে আরো একজন। ওকে নিয়ে আমি কোথায় যাব? বাবার সংসারে? সে তো সৎ মাই কিছুতেই থাকতে দিবে না। আর থাকতে দিলেই বা কয়দিন? আজীবন তো আর রাখবে না। তার উপর দুজন আমি এখন। বাচ্চাটির বা কি হবে? সেসব কথা ভেবে মনকে বোঝ দিয়ে চুপচাপ মেনে নিয়ে সংসার করতে থাকি। নীরব খারাপ ব্যবহার না করলেও দূরে সরে সরে থাকতো। কিন্তু তাতেও বুঝি হয়নি, এখন নীরব আরেকটা বউ নিয়ে আসে। বাবা কিংবা ননদ ঋতু কেউই নেই বাড়িতে। আমি চুপটি করে বসে আছি, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছি। নিয়তি বারংবার আমার সঙ্গে কেন এরকম করে? একটু সুখে থাকতে চাইলে এমন কেন হয়? এত ভাবনা চিন্তার মাঝে নীরবের ডাক পড়ল। ওর ডাকটা শুনতেই বুকে ছ্যাদ করে উঠল। পরপর 4-5 বার ডাকলো। পরিশেষে ওরা নিচে নেমে এলো। কানে কি শুনতে পাও না নাকি?
নয়নার খিদে পেয়েছে, ও খাবার খাবে। বিয়ের কাজ সারতে দেরি হয়েছে, তাই দুপুরের খাবার খাইনি এখনো। তুমি খাবার নিয়ে উপরে আসো। বেশি দেরি করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। সইতে পারলাম না আর আমি। যেখানে নিজে 8 মাসের প্রেগনেন্ট হয়ে আছে, অথচ নীরবের কোনো ভাবান্তরই নেই। আর এদিকে সে বিয়ে করে নতুন বউ এনেছে। একা একা আর সহ্য করতে পারলাম না। কাউকে খুব করে পাশে অনুভব করছি, কিন্তু কেউ নেই। বাধ্য হয়ে ফোন দিলাম বাপের বাড়ির ফোন নম্বরে। আব্বুর ফোনে রিং হতে মোটা গলার আওয়াজ শুনে বুঝে গেলাম নতুন মা ফোন ধরেছে। আপাতত সেগুলো মাথায় ছিল না। নিজের কষ্টগুলো উজাড় করে দিয়ে একে একে সব বললাম, বিনিময়ে শুধু মার উত্তর, দেখ মায়া, তুই এখন তোর সতীনের জন্য আমার সংসারে এসে বসিস না। আমারও একটা মেয়ে আছে, বুঝলি তো? এখন তুই এসে বসলে আমার সেই মেয়েটাকে বিয়ে দিব কি করে? তার উপর তোর এখন ভরা পেট। তুই তো একা নস। আর বোঝার চেষ্টা কর, তোর স্বামী তো সম্পত্তির অভাব নাই, আর সেও তো তোকে ছেড়ে দিবে, এরকম কিছু বলেনি। তাহলে তুই কেন চলে আসতে চাইছিস? খাওয়া পড়া সব তো পাচ্ছিসই তাহলে। তোর বাবাকে বিয়ে করার পর তোর ঘানি টেনেছি, বিয়ে দিয়েছি, ব্যাস। এখন আর পারবো না এসব কাহিনী সামলাতে ভাই। ওখানে থাকলে থাক, নইলে তোর রাস্তা তুই মা। মায়া চুপটি করে বসে পড়ে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এই বিষাদময় পরিস্থিতিতে একজনও নাই যে ওকে একটু ভরসা দিবে। নীরব শব্দে কান্না। যেটা মানুষ বেশি কষ্ট পেলে করে, মায়েরও হয়েছে সেরকম অবস্থা। চুপচাপ কেঁদে চলেছে। তখনই আবার নীরবের আগমন। তোকে কখন বলেছি খাবার আনতে? আমার ঘরে কি খাবার নেই রে? নয়না ভাবছে আমি ইচ্ছে করে করেছি এসব। এমনি নয়না হচ্ছে আমার সোনার হরিণ, বুঝলি? তোকে হাতছাড়া করা যাবে, কিন্তু ওকে না। যা খাবার নিয়ে আয়। যদি আরেকটাও কথা বলতে হয় না, তো আজকে এই বাড়িতে শেষ দিন তোর। তারপর দেখিস কি হয়। চলে গেল নীরব। মায়া ঠায় দাঁড়িয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে, কি করবে এখন? বাপের বাড়িতে যাবে? সে তো পথ নেই। এখান থেকে অন্য কোথাও যাবে, সে রাস্তাও তো নেই। মায়া পিঠে হাত বুলালো একবার। তুই চিন্তা করিস না, মা তোকে একবার পৃথিবীর আলো দেখাতে দে। তারপর এই সব কিছু থেকে চলে যাব আমরা। তুই আসা আগ অব্দি যে আমাকে অপেক্ষা করতে হবে রে। মায়া খাবারের প্লেট সাজিয়ে রুমে যায়। গিয়ে দেখতে পায় যে নয়না নীরবের বুকের উপর মাথা রেখে আরামসে শুয়ে আছে। মায়া চোখ ফিরিয়ে নিল খাবার নিয়ে রুমে যেতে। নয়না খাবারের প্লেটগুলো মাটিতে ফেলে দেয়। মায়া হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এত কিছু চুপচাপ মেনে নেবার পরও এসব হচ্ছে কেন? মায়ার মাথা ঘোরাতে লাগলো। মায়া নীরব আর নয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুঝে উঠতে পারছে না নয়না খাবারের প্লেট কেন ফেলে দিল। তবে কি মায়া কিছু উল্টাপাল্টা করলো? না তো। মায়ের তো কিছুই মনে হচ্ছে না সে এরকম কোনো গন্ডগোল করেছে যাতে নয়না খাবার ফেলে দিবে। এমনিতেই মাথা ব্যথার জন্য দাঁড়াতে পারছে না। এর ওপর নয়নার এরকম ব্যবহার মেনে নিতে পারছে না মায়া। এটা কেন করলেন আপনি? আমার খাবারের বিষ কি করে মেশাতে পারলেন বলুন তো? আমি নীরবকে বিয়ে করেছি বলে সেজন্য আপনি এরকম করবেন, সেটা তো ভাবিওনি আমি। নয়নার বলা কোনো কথায় যেন মায়া বুঝে উঠতে পারছে না সে খাবারে অযথা বিষ কেন মিশাবে। কিছুই বুঝছে না সে। নীরব, তুমি না বলেছিলে তোমার বউ শান্তশিষ্ট, তোমাদের বাচ্চা হয়ে গেলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দিবে একেবারে? তাহলে আমিও তো সেটাই বুঝে উঠতে পারছি না নয়না, মায়া এরকম করবে। এটা তো আমার ভাবনাতেও ছিল না জানো। তোমরা বিশ্বাস করো, আমি কিছু করিনি, কিচ্ছু না। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি কি করে করব বলো? মিথ্যা বলো না তুমি মায়া। আমি দেখেছি তখন তোমাকে কি যেন মিশিয়েছো তুমি। আর এই দেখো, সেই প্যাকেট, এটা থেকেই তো তুমি মিশিয়েছো, তাই না? আমি বাড়িতে সবেমাত্র এলাম কি এলাম, তুমি তাতেই শুরু করে দিলে। তাও আবার আমাকে মারতে চাচ্ছ? নয়নার কথা শুনে নীরব রেগে গেল। মায়ার কাছে গিয়ে থাপ্পড় দিল মায়াকে। মায়া থম মেরে দাঁড়িয়ে আছে। কি পেয়েছি আমি তোকে বিয়ে করে? হ্যাঁ, কি পেয়েছি? কিছুই না। মা বেঁচে থাকতে মায়ের জন্য তোকে বিয়ে করেছি, কারণ মার তোকে পছন্দ ছিল বলে। তোকে বিয়ে না করে পেয়েছি শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা। আর না তুই আমাকে কোনোভাবে সুখী করতে পেরেছিস। আর যে আমি নিজের সুখের জন্য নয়নাকে নিজের করে আনলাম, অমনি তোর শুরু হয়ে গেছে না। নীরব, বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস করো আমাকে। আমি নয়না নই যে এক মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার ভাঙবো। নয়না আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে মায়া চলে গেল। যদিও বা নয়না কিছু বলেছিল, কিন্তু সেদিকে শুনেনি মায়া। মায়া বেশ বুঝতে পারছে
নয়না তাকে নীরবের কাছে খারাপ বানানোর জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। কিন্তু মিথ্যা অপবাদ না, মায়া নিজে নিজের মনে মনে ঠিক করে নিয়েছে সে বাচ্চাটা পৃথিবীতে এলেই যেদিকেই চোখ যায় সেদিকে চলে যাবে। কি লাভ আর এখানে থেকে? দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আল্লাহ তো আমাকে দুটো করে চারটে হাত পা সবই দিয়েছে। আমি খেতে খাবো, চলবো, নিজে উপার্জন করে তারপর সংসার চালাবো। তবুও এখানে আর থাকবো না। বাচ্চাটা না থাকলে আমি নিজেই চলে যেতাম। কিন্তু এখন তো আমি একা নই আর, আমার সঙ্গে তো একজন আছে। তার কথাও যে ভাবতে হবে আমার। তার কথা ভেবে তো এই কয়টা মাসগুলো থাকতে হবে সহ্য করে। বাপের বাড়ি যে যেন থেকেও নেই। বুক চিরে বেরিয়ে আসলো এক চাপা দীর্ঘশ্বাস। না পারছি কিছু করতে, আর না পারছি সবটা সহ্য করতে। এই সময় তো মেয়েরা বাপের বাড়িতে আদর যত্নে থাকে। আমিও থাকতাম। যদি মা বেঁচে থাকতো তাহলে সে ভাগ্য আমারও হতো। কিন্তু আল্লাহ তাকেও নিয়েছেন আমাকে একলা করে। বাপের বাড়িতে থাকতেও সৎ মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতাম। নইলে যে সেদিন অকথ্য ভাষায় গালাগালি আর খালি পেটে থাকতে হতো আমাকে। বাবা শুরুতে মায়ার নতুন মাকে কিছু বললেও আস্তে আস্তে যেন বদলাতে শুরু করে। নতুন মায়ের ঘরে যখন ছোট ভাই আসে, তারপর থেকে বারবার তো আর মায়ের সঙ্গে কথা বলা, আমাকে দেখার কথাই মনেই থাকে না। বোধহয় উনি ভুলে গিয়েছিল মায়া বলে ওনার মেয়ে আছে। তবুও কোনো অভিযোগ ছিল না আমার। সেসব নিয়ে চুপচাপ মেনে নিতাম। রাত হলে আল্লাহর কাছে নিজের সকল কথার ঝুলি খুলে বসতাম। ভেবেছিলাম সংসার জীবনে হয়তো সুখী হব। আর হলেও ঠিক। তাই আমার শাশুড়ি বেঁচে থাকতে আমি যেন স্বর্গ সুখে ছিলাম। মায়ের অভাব শাশুড়ির ভেতর দিয়ে যেন পূরণ করতে পেরেছিল খানিকটা হলেও। সে মাও অসুখে চলে গেল। তাও দিনকাল মন্দ নয়, বেশ ভালোই কাটছিল। কিন্তু কপালে যেন সুখ কিছুতেই রইল না আর। নীরবের জন্য মায়ার সুখী জীবন এক নিমিষেই শেষ হয়ে গেল। নীরবের রুম যেখানে আমি এতদিন ছিলাম নিজের রুম ভেবে, সেই রুমের দখল নিয়েছে অন্য কেউ। আমি এখন রান্নাঘরের পাশে ছোট্ট একটা রুম আছে, সেখানেই আছি। পুরো বাড়িতে এখনো কেউ নেই, আমি নীরব নয়না ছাড়া। ননদ এখনো বাড়িতে আসেনি, আর শ্বশুর মশাই বেড়াতে গেছেন বন্ধুর কাছে। আস্তে আস্তে রাত হবে। ততক্ষণে একটু শুয়ে নিলাম। শরীরটা যেন অল্পতেই ক্লান্ত লাগে। চোখে মুখে পানির ছিটে ফোঁটা পড়তেই মায়া ধরফরিয়ে উঠল ঘুম থেকে। কখন যে চোখ লেগে গিয়েছিল নিজেও বলতে পারবে না। সামনে দেখে নিজের শ্বশুর আর ননদ কলি দাঁড়িয়ে আছে। কলি, তুমি কি কিছু বলবে? ভাবি, এসব কি শুনছি আর দেখছি? ভাইয়া আরো একটা বিয়ে করেছে, আর তুমি সেটা চুপচাপ মেনে নিলে, কিছু না করে? হ্যাঁ রে, তুই মেনে নিলি কি করে মায়া? কি ছেলে জন্ম দিলাম! আমি এখন তো নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। বাড়ি ফিরে দেখি নীরবের রুমে তুই নেই, ওই মেয়ে আছে। নীরবকে জিজ্ঞেস করাতে বলে ওর বউ। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। না তোকেও পাইনি, কতবার ডাকলাম। তারপর এই ঘরে এসে খুঁজে পেলাম তোকে। তারপরে কলিকে কল দিয়ে বাড়িতে ডেকে আনি। একের পর এক প্রশ্নে মায়া চুপটি রয়েছে, কোনো কথা না বলে। কি বলবে সে? বলার মতন তো কিছুই নেই। আমি তো কিছু করিনি, যা করেছে তো নীরব করেছে। আমারই বা দোষ। আর কে বলেছে আমি মেনে নিয়েছি? হ্যাঁ, এখন চুপ করে আছি, তাই বলে আমি মেনে নেনি বাবা। সময় আসতে দিন, সঠিক জবাব নীরব একদিন না একদিন ঠিকই পাবে। আপনার মনে আছে, ওকে আমি একবার কোনো মেয়ের সঙ্গে ধরেছিলাম, আর নয়নাই হচ্ছে সে মেয়ে। ওকে চিনতে একটুও ভুল হয়নি আমার। সেদিনও ক্ষমা চেয়েছিল আমার কাছে, কিন্তু সেটা মিথ্যা। ও ভেতরে ভেতরে নয়নার সঙ্গে সম্পর্কে ছিল, আর সেটা আজকে বিয়েতে পরিণত হলো। আমার শ্বশুর চুপ করে আছে, কি বলবে ভাষা নেই যেন। বৃদ্ধ বয়সী ছেলের দিকে তাকিয়েই ছিল। সে ছেলেই যে এভাবে তাকে ছোট করবে ধারণাতেও ছিল না ওনার। ছেলেকে ইচ্ছে মতন কথা শুনিয়েছে, কিন্তু বোধহয় তাতে নীরবের কিছু যায় আসেনি। ঘা ছাড়া ভাবছিল। আর সে মেয়ে তো যেন দেখেও দেখেনি এরকম। সবার চলে গেলে রুম থেকে আমি বেরোলাম। পেটে খিদে লেগেছে যে আছে, তার যত্ন তো করতে হবে। ঘড়িতে বিকেল 5টা বেজে গেছে। ড্রয়িং রুমের দরজাটা হাট করে খোলা আছে। বোধহয় ওরা বাইরে গেছে। আমি কটা ভাত নিয়ে বসলাম, কিন্তু খেতে পারলাম না। গড়গড় করে পেট থেকে সব বের করে বমি করে দিলাম। কেমন যেন অস্থির অস্থির লাগছে পুরো শরীরটা। নিজেকে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কলিকে ডাক দিলাম। আমার সন্তানের একটুও ক্ষতি হোক তা আমি চাই না। এটা আজকে প্রথম হলে কিছু হতো না, কিন্তু এই নিয়ে 3 দিন যাবৎ এরকম হচ্ছে। তখনই কলি এসে ডাক্তারকে খবর দিল। ডাক্তার আসলো বাড়িতে।
ডাক্তারকে দেখে চোখগুলো যেন আমার ছানা বড়া হয়ে গেল। উনি এখানে? এই একটা মানুষের জন্যই তো আমার আজকে এই অবস্থা। ওনার জন্যই তো সবটা হয়েছে। সামনে থাকা ডাক্তারকে দেখে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই তো সেই মানুষ রাহুল। এর জন্যই তো আমাকে বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। সে বহু পুরনো কথা। যখন আমি বাপের বাড়িতে ছিলাম, এই রাহুল ছিল আমাদের এলাকারই। আমি বাজারে বা বাইরে বেরোলে ওর সঙ্গে আমার দেখা হতো, টুকটাক কথাও হতো। উনি বেশ মজার মানুষ ছিলেন, যা ওনার কথাবার্তায় বোঝা যেত। এমনি করে প্রায় 3-4 মাসের মতো ওকে দেখি আমি। তখন শুধু চোখের দেখা দেখলে কথা বলতাম দুজনে, ব্যাস, আর কিছু ছিল না। এরপরে কয়েকদিনের ভেতর ও আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে শুরু করে। আমি বুঝতে পারি ও আমার পিছু পিছু এসে আমার বাড়ির ঠিকানা অবধি পেয়েছে। মাঝে মধ্যে ওকে দেখতে পেতাম, ও আমাকে দেখে বিপরীতে মুচকি হাসি দিত। এরকমই করতো প্রায়। আর এটা বাবার নজরে না পড়লেও আমার নতুন মায়ের নজরে ঠিকই পড়েছিল। সেই জন্য তো আমার নতুন মা বাবার কানে ইনিয়ে বিনিয়ে আমার নামে কতগুলো মিথ্যা কথা বলতে লাগলো। বাবাকে কত করে বলেছিলাম, বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। বাবাও বোধহয় আমার কথায় বিশ্বাস করেছিল, সেজন্য আর কিছু বলেনি। বেশ ভালোই যাচ্ছিল আবার আগের মতন সব দিন। তারপর থেকেই বেশ ভালোই চলছিল, চুপচাপ। কিন্তু তার 2 মাসের ভেতরে এই রাহুলকে আবারও দেখতে পাই আমি। তখন আশেপাশে না, একদম আমার সামনে এসে দাঁড়ায়। বোধহয় উনি বুঝতে পেরেছিলেন আমার পরিবারে ওনাকে নিয়ে কোনো গন্ডগোল হয়েছে, কারণ উনি আমার নতুন মায়ের আচরণ, ব্যবহার সম্পর্কে একটু আধটু জানতো। যখন উনি সামনে এসে দাঁড়ালেন, আমি তখন কি করব বুঝে উঠতে না পেরে চুপ করে থাকি। সরে যেতে নিলে উনি বলে, আমার থেকে 5 মিনিট সময় নেবে, তারপর আর আমার সামনে আসবেই না। আমিও ভাবি, 5 মিনিট তো বলেছে, বেশি সময় তো আর না। আজকে দাঁড়ালে তো আর আসবেই না। আমি দাঁড়াই ওনার কথা শোনার জন্য। উনি সবে বলা শুরু করেছিলেন, তখন বলেছিলেন, আর 2-3 বছর যদি ওনার জন্য অপেক্ষা করি, উনি আমাকে বিয়ে করবে। ভালোবাসে বলেনি, সোজা বলেছিল বিয়ে করবে। কিন্তু আমি জবাব দেবার আগেই আমার নতুন মা দেখে ফেলে। শেষে যা হবার হয়ে যায় তখনই। আবারও বাবার কাছে যায়, তবে এবার বলে যে আমি নাকি পালিয়ে যাবার চিন্তা করছি ওনার সঙ্গে। আর উনি সেটাই শুনেছেন। ব্যাস, আগের বার বাবা আমার কথা শুনলেও এবার আর শুনলেন না কোনো কথা। ওনার মনে তখন একটা ভয় উকি দিয়েছিল, নতুন মাঝে আমি পালিয়ে গেলে ওনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি পালিয়ে যাব রাহুলের সঙ্গে, তাহলে বাবা আর এলাকায় মুখ দেখাতে পারবে না। বাবা সেটারই ভয় বেশ ভালো করেই পেয়েছিলেন। তারপর থেকে আমার সম্বন্ধ দেখা শুরু করে। আর পরিশেষে নীরবের সঙ্গে বিয়ে ঠিক হয় আমার। সব ঠিক ছিল, বিশেষ করে আমার শাশুড়ির মতন মানুষকে দেখে বাবা নির্ভয়ে তুলে দিয়েছিলেন আমাকে। আপাতত বর্তমানে রাহুলকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, উনি যদি সেদিন এসব না করতো, তাহলে বোধহয় এত তাড়াতাড়ি আমার বিয়েটা হতো না। আর বিয়েটা না হলে বোধহয় আজকের এসব দেখতে হতো না। বাপের বাড়িতে থেকে নতুন মায়ের কথা, কাজকর্ম সব করা তাও ভালো ছিল। কিন্তু এখন যা হচ্ছে তা কি করে মেনে নিব? এ যে মেনে নেওয়া অসম্ভব একেবারে। তবুও কিছু করার নেই, মেনে নিতে হবে যে আমার। ভেতরে একজনের জন্য। ডাক্তার মানে রাহুল আমাকে চেক করে বলল, আপনার শরীরে পুষ্টির অভাব, দুর্বল আছি আমি বেশি, সেজন্য ওরকম লাগে। খালি ভালো মতন খাওয়া দাওয়া আর যত্ন করলে ঠিক হয়ে যাব। রাহুল নিজের জিনিসপত্র গোছাচ্ছে, তখনই একবার আমাকে বলল, কেমন আছো তুমি? দেখে তো মনে হচ্ছে ভালো নেই। ভেবেছিলাম আর বুঝি তোমার সঙ্গে দেখাই হবে না আমার। কিন্তু দেখো, ভাগ্যে আবারও তোমার সঙ্গে দেখা করালো। ওনার কথায় আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তবে একবার তাকালাম ভালো করে, বেশ পরিবর্তন হয়েছে উনি। এখন চোখে চশমা দেয়, যদিও বা চশমা আগে থেকেই পরতো। আগের থেকে একটুখানি চিকন হয়ে গেছে বোধহয়। যাকগে, সেদিকে আর না দেখে উত্তর দিলাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ, খুব করে ভালো আছি আমি। ভালো থাকুন, এটাই ভালো। ভালো রাখার জন্যই তো চলে গিয়েছিলে। ভালোই আছি, আমি মন্দ তো আর না। ওনার কথা মানে বুঝলাম না, তবে খুব করে বুঝতে পারছি উনি কথাটা অন্য ইঙ্গিতে বলেছে। কবে যাই হোক না কেন, এসব নিয়ে ভাবতে চাই না আমি। উনি চলে গেলেন। আমি নিজের রুমে গিয়ে বসলাম একটুখানি। তখন বমি করার ফলে পেটটা খালি হয়ে আছে, কিছুই নেই। আবারও একটু ফল নিয়ে বসলাম খাবার জন্য। খাবার পর কি করব কিছু খুঁজে না পেয়ে
একটু হাঁটাহাঁটি করি। বারান্দায় গিয়ে দেখছি সুন্দর আকাশ। একবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে যেন। তখনই বাড়িতে ঢুকতে দেখলাম নয়নাকে, কিন্তু নীরব ওর সঙ্গে নেই। তুমি একা এলে যে, নীরব কোথায় নয়না? সে উত্তর কি তোমাকে দিতে হবে নাকি? নীরবের যেখানে ইচ্ছে সেখানে যাবে, তোমার তো নাক গলাতে হবে না। নয়নার কথা শুনে কিছু বললাম না আর। বুঝলাম না মেয়েটা এরকম কেন। এই মেয়ের প্রতি যে নীরব কি করে আকৃষ্ট হলো, আল্লাহই ভালো জানে। কোলের কাছে গিয়ে একটু বসলাম। একলা একলা যেন একাকিত্ব গ্রাস করছে আমাকে। সেই জন্য গিয়েছিলাম, কিন্তু কলিও চলে গেল কোনো একটা দরকারে। পুরো বাড়িতে আমি আর নয়না এখন একা আছি। নীরব এখনো আসেনি। আমার ঘর থেকে স্পষ্ট বোঝা যায় ড্রয়িং রুমে কে আসলো আর কে গেল। রুমে বসেছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম ড্রয়িং রুমের দরজার কাছে কোনো পুরুষের অবয়ব। প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিলেও একটু পরেই দেখতে পেলাম নয়না পা টিপে টিপে এগোচ্ছে ড্রয়িং রুমের সেই দরজার দিকে। পুরো বাড়িতে আর কেউ নেই। এখন নয়না কেন কোনো পুরুষকে ডাকতে যাবে? তাও এরকম চুপি চুপি ভাবেই ডাকবেই বা কেন? মনে কৌতূহল জমা নিল সবটা জানার জন্য। কিন্তু এই মুহূর্তে আমি ওখানে যেতে পারছি না। যদি আমার কোনো ক্ষতি করে দেয়। এই সন্তানটার জন্যই তো আমি আছি এখানে। বাধ্য হয়ে খাট ছেড়ে আমার রুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলাম কি বলছে। কথাও বলছে, খুব আস্তে আস্তে। ফলে আমি কিছু বুঝলাম না, কিন্তু দেখতে তো পেলাম ওই পুরুষটা নয়নার হাতে কিসের একটা প্যাকেট দিল। আর নয়না সেই প্যাকেট নিয়ে দরজা বন্ধ করে নীরবের রুমে যেতে লাগলো, সিঁড়ি বেয়ে। আমার মনে কৌতূহল যেন থামছে না। আমিও সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম নীরবের রুমের কাছে। কিন্তু গিয়ে দেখি দরজা বন্ধ করা ছাড়া উপায়ন্তর না দেখে দরজায় ঘেঁষেই দাঁড়িয়ে রইলাম। শুনতে পেলাম নয়না ফোনে কারোর সঙ্গে কথা বলছে। তাহলে কি সেই পুরুষটিকে কল করেছে? কি করতে চাইছে কি মেয়েটা? কিছুই তো বুঝে উঠতে পারছি না আমি। এসব ভাবনার মধ্যেই হুট করে আমার কাঁধে কারো স্পর্শ পেলাম। পেছন ফিরে তাকাতেই দেখতে পাই নীরব দাঁড়িয়ে আছে। কি করছিলে তুমি? ঘরের বাইরে দাঁড়িয়েছিলে কেন? ওই এসেছিলাম নয়নার কাছে। রাতে কি খাবে সেটা জানতে এসেছিলাম। এসে দেখি ও ঘরের ভেতর আছে। ঢুকতে যাব, তখনই তুমি এসে পড়েছ। নীরবকে কোনো মতে বুঝ দিয়ে চুপ করে গেলাম। আমি জানি নয়না নিশ্চিন্ত আমার আর নীরবের কথা শুনে প্যাকেটটা লুকিয়ে ফেলেছে। তাই এখন যদি আমি নীরবকে এসব বলতাম, নীরব তো আমার কথায় বিশ্বাস করতো না। উল্টো নয়নার বানিয়ে কথা বলা নিয়ে ঝগড়া ঝামেলা হতো, যা আমি এক বিন্দুও চাচ্ছি না। তবে নয়নার উপর নজর রাখতে হবে। যা বুঝেছি ওগো সুবিধাজনক নয় খুব একটা। ব্যবহারও ঠিক লাগছে না। রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সকালবেলা নামাজ আদায় করে নাস্তা বানিয়ে একটু বাইরে গেলাম দরকারি জিনিসপত্র কিনতে। নাস্তা তো বানিয়ে দিয়েছি, কিন্তু না জানি নয়না আবার কোন ঝামেলা করে। হায় রে মানুষ! নীরব আগে আমার সঙ্গে বেশি কথাও বলতো না। আর ঝগড়া তো দূরে থাক, কারণ ওর নাকি এসব ভালো লাগে না। অথচ নয়নাকে 2 দিনেই দেখে যতটা বুঝেছি ওর স্বভাব ঝগড়ুটে। কিন্তু নীরবের সেটা ভালো লাগছে বোধহয়। আফসোস, আমি এত করেও মন পেলাম না। জানি না কি আছে ভাগ্যে। দোকানে যাবার জন্য রোড পার হচ্ছিলাম, ঠিক তখনই একটা কালো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। চোখ খুলতেই নিজেকে কেমন অন্য একটা রুমের ভেতর আবিষ্কার করলাম। পুরো রুমটাই অচেনা লাগছে। বুঝে উঠতে পারছি না কোথায় এসে পড়লাম আমি। তখন রাস্তা পারাপারের সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপর তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাহলে এখানে আসলাম কি করে? কে আনলো আমাকে এখানে? প্রশ্নের উত্তর জানার জন্য পাশে বসে থাকা এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি এখানে কি করে এসেছি? কে এনেছে আমাকে? তুমি রাস্তা দিয়ে যাবার সময় আমার ছেলের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তোমার। তারপর সে তোমাকে বাড়িতে নিয়ে আসে। তখন তুমি অজ্ঞান ছিলে। এখন জ্ঞান এসেছে তোমার। তুমি প্রেগনেন্ট বোধ হয়। বৃদ্ধ মহিলার কথা শুনে ভেতরটা আটকে উঠল। আমার বাচ্চা, সে ঠিক আছে তো? ও জন্যই তো আমার এত লড়াইও। ঠিক না হলে কি করে হবে? আরে আরে ব্যস্ত হলো না। আমার ছেলে তোমাকে ডাক্তার দেখিয়েছে। তুমি তোমার বাচ্চা দুজনেই সুস্থ আছো। কিচ্ছু হয়নি কারো। মহিলার কথা শুনে যেন ধরে প্রাণ এলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তৃষ্ণা পেয়েছিল। খুব পাশে থাকা গ্লাস থেকে পানি খেয়ে নিলাম একটুখানি। ঘড়ির দিকে তাকালাম। ইস, কত বেলা হয়ে গিয়েছে। বেরিয়েছিলাম তো সকালে, আর এখন গেছে দুপুর। নিশ্চয়ই নীরব এতক্ষণে আমাকে খুঁজছে। খুঁজবেই কি আদৌ? সে তো মজেছে অন্য নারীতে। আমার কথা কি আর আদৌ মনে থাকবে তার? কিন্তু নীরবের জন্য না হলেও আমার বৃদ্ধ শ্বশুর মশাইয়ের কথা তো আমাকে ভাবতেই হবে।
বৃদ্ধ মানুষটা কি করছে কে জানে। নয়না যে ওনার সেবা যত্ন করবে না, এটা ভালো বুঝেছি। তাড়াতাড়ি বাড়িতে যাবার উদ্দেশ্যে পা বাড়াতে একটা মিষ্টি ফুটফুটে বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরল। মিষ্টি আন্টি, তুমি চলে যাচ্ছ? থাকবে না আর আমাদের বাড়িতে? আমি কিছুই বুঝতে পারলাম না। বৃদ্ধ মহিলাটি বোধহয় বুঝল আমার কৌতূহল, তাই উনিই বলতে লাগলেন, তুমি যখন অজ্ঞান হয়ে শুয়েছিলে, এই যে আমার এই নাতনি, ওর নাম হচ্ছে আকাশ। ও তোমাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল জানো তো। তোমার চেহারার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলে তুমি নাকি খুব মিষ্টি দেখতে, তাই তোমার নাম দিয়েছে সে মিষ্টি আন্টি। হ্যাঁ, তুমি কি মিষ্টি দেখতে, তাই তোমার নাম মিষ্টি আন্টি, বুঝলে তো? আমি তোমাকে মিষ্টি আন্টি বলেই ডাকবো। ছেলেটার কথা শুনে মুখে হাসি ফুটে উঠল আমার। কি সুন্দর ছেলেটা, এক দেখাতেই আমাকে তার মিষ্টি আন্টি বানিয়ে দিয়েছে। ছেলেটাও খুব মিষ্টি দেখতে। আচ্ছা, এবার বলো তো, মেয়ে তোমার বাড়ি কোথায়? আর তোমার স্বামী বা কোথায়? দেখে তো মনে হচ্ছে তোমার প্রাণ ভরা পেট, 7-8 মাসের প্রেগনেন্ট তুমি। এই সময় তো স্বামীরা মেয়েদের সঙ্গে সঙ্গে থাকে, কোথাও বেরোতেও দেয় না। আর তুমি কিনা এই সময় একা রাস্তা দিয়ে বাজার করে নিয়ে যাচ্ছিলে। তোমার স্বামী কোথায়? হ্যাঁ, স্বামী? হাসালেন গো চাচি। স্বামী নামক ব্যক্তি তো এখন তার নতুন বউতে মেজে আছে। যে আমার দিকে তাকানোর সময় কো। আর কিছু বললাম না, চুপ করে রইলাম। কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না। চুপ করা উচিত ছিল। আমার এভাবে অপরিচিত মানুষকে এসব বলা ঠিক না। সে যতই উনি প্রশ্ন করুক না কেন, আমার উচিত ছিল চুপ করে থাকা। কি গো, থেমে গেলে কেন? ও বুঝেছি গো, বুঝেছি। স্বামীর কীর্তির কথা বলে উঠতে পারছো না। তোমার স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমন ঘটেছে, যে এখন তোমার সতীন। আর তোমার স্বামীও মন মেজেছে সেই বিয়েতে, এই তো বলো। মহিলাটি বুঝে গেলেন আমার অর্ধেক না বলা কথা। আমি আর অস্বীকার করলাম না। জেনি যখন গেছে, আর লুকিয়ে কি লাভ হবে? যা সত্যি তাই তো বলেছেন উনি। হ্যাঁ চাচি, আপনি ঠিকই বলেছেন। বিয়ের কয়েক মাসের মাথায় স্বামীকে পরনারীতে আসক্ত হতে দেখে সে ক্ষমা চেয়ে ঠিক হয়ে যাবে বলেছিল। মেনে নিয়েছিলাম, জীবন চলছিল সুন্দর মতন। কিন্তু আমার শাশুড়ি মারা যাবার পর ওর ব্যবহার বদলাতে থাকে। এই তো দিন দুয়েক আগে, মানে পরশু দিন, সে হুট করে বিয়ে করে এসে হাজির হয় ওই সেই মেয়েটিকে। ওহ, বলা বাহুল্য, আমি খুবই গরিব ঘরের মেয়ে। সৎ মা তাড়াহুড়ো করে পরের বাড়ি পাঠিয়েছে। শাশুড়ি মা নিজে পছন্দ করে আমাকে এনেছিলেন, কিন্তু তার ছেলের বোধহয় পুরোপুরি পছন্দ ছিল না আমার। সেই জন্যই তো পরনারীর মোহে আকৃষ্ট হয়েছে সে। এখন তার নতুন বউকে নিয়ে থাকছে, যাবার জায়গা নেই আমার। আর নতুন মা কাঠগলায় বারণ করে দিয়েছে ওনার ঘরে যেন না যায়। পেটে তো একজন আছে, তার কথা ভুলে যায় কি করে? সেই জন্যই তো পড়ে রয়েছি এখনো। একটা কথা বলি, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলুন, দেখি। শোনো তবে, এই যে আমাকে দেখছো না, আমিও ভালোবেসে বিয়ে করি আকাশের দাদুর সঙ্গে। কত সুখের দিন পেরিয়েছি আমরা, কিন্তু তাও ক্ষণিকের জন্যই। আকাশের দাদু এতিমখানা, বিভিন্ন ধরনের এনজিওতেও গরিব মানুষদের নিয়ে কাজ করত। যে মেয়েদের এভাবে অত্যাচারিত হতে হতো, উনি সেই সংস্থায় তাদের কাজ দিয়ে নিজ পায়ে দাঁড় করিয়ে সুন্দর ভবিষ্যৎ দিত। একদিন সে চলে যায় নিশ্চুপে আমাকে ছেড়ে। তখন আকাশের বাবা মানে জাহিদ সবে উচ্চ মাধ্যমিকে পড়তো। ছেলে নিয়ে দিশেহারা হয়ে যায় আমি। পরে নিজেকে শক্ত করে ছেলের মুখের দিকে তাকিয়ে এই সংস্থা, সব কাজ আমি শুরু করি। নিজের ছোট্ট একটা কাপড়ের দোকান দিয়েছিলাম বাড়িতে, সেটা থেকেও কিছু পেতাম। অভাব এসেছিল আমার দরজায়, কিন্তু আমি জাহিদের বাবার স্বপ্ন, অসহায় মানুষদের জন্য কিছু করা, সেটা ভুলে যাইনি আমি। ফলস্বরূপ আজকে জাহিদকে প্রতিষ্ঠিত করে আরো দুটো এতিমখানা দিয়েছি। যে সংস্থা ছিল সেটা আরো বড় হয়েছে। এখন সেখানে মেয়েরা তাদের সৃজনশীলমূলক কাজ করে, আর সেগুলো বড় মালিকদের কাছে বিক্রি করে। মেয়েদেরকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে আমার ছেলেটা। এইসব দিকও যেমন দেখে, তেমনি আবার নিজের চাকরিও দেখে সে। আমি যদি সেদিন শক্ত না হতাম, তাহলে আজকের এত কিছুই কিছুই হতো না। তাই বলছি, আমার জীবন কাহিনী থেকেই অনুপ্রেরণা নেও, না হয় ঘুরে দাঁড়াও, বুঝলে? এই নাও, এটা আমাদের সংস্থার কার্ড। যখনই বিপদে পড়বে এসে পড়বে, কেমন? না না, আপনারা আজকে আমাকে এভাবে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো সবসময়। তবে দ্বিতীয়বার আর এখানে এসে আপনাদের বিরক্ত করতে চাই না চাচি। তুমি এখন গেলে আর আসবে না মিষ্টি আন্টি? না বাবু, আসবো না। তুমি গুড বয় হয়ে থেকো, বাবা মায়ের সব কথা শুনে চলবে, কেমন? আরে মায়া, ওর তো মাই নেই, মায়ের কথা শুনবে কোথা থেকে বলো? চাচির কথা শুনে
আমি বাচ্চাটির দিকে তাকিয়ে দেখলাম। মানে এই কথাটা শুনে ওর মুখটা কেমন যেন আধারে ঢেকে গেছে, যার মানে সেই বোঝে মায়ের কষ্টটা। আহারে, এত সুন্দর একটা মিষ্টি বাচ্চার মানে ভাবতেও তো কেমন খারাপ লাগছে। এক্ষুনি ওর মন ভালো করার দরকার। আচ্ছা আকাশ বাবু, কি তার মিষ্টি আন্টির সঙ্গে খেলবে? কার মিষ্টি আন্টি? যদি এখানে আরো কিছুক্ষণ থেকে যায় তবে কি সে খুশি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হব। তুমি কি খেলবে? তাই বলো। তো মিষ্টি আন্টি, আমি আমার সব খেলনাপাতি বের করে আনছি, কেমন? উহু, একদমই না। তুমি যে খাওনি ভুলে, সে কথা ভুলে গেছো আকাশ? তোমার বাবা এসে শুনলে তখন তো তোমাকে খুব করে বকবে তখন। দাদু, তুমি এত কথা কেন বলেছো বলো তো? খাবার তো আমি পরেও খেয়ে নিতে পারবো, কিন্তু এই মিষ্টি আন্টিটা এখন চলে গেলে ওর সঙ্গে আমি আর খেলতে পারবো বলো তো? আরে তুমি চিন্তা করো না তো। তুমি যতক্ষণ না অবধি খাওয়া শেষ করবে ততক্ষণে আমি বসে আছি। তুমি খাওয়া শেষ করে আসলে তারপর আমি তোমার সঙ্গে খেলবো। এবার খাবে তো তুমি? বাচ্চাটা সুন্দর করে হ্যাঁ বলল। এত সুন্দর মিষ্টি একটা বাচ্চার মনে কষ্ট দিয়ে আমি কি করে চলে যেতাম? মায়ের কথা উঠতেই ওর মনটা কেমন খারাপ হয়ে গিয়েছিল। আমি তো জানি তার তো সব থেকেও নেই। মাই তো সবচেয়ে বড় পাওয়া জীবনে। আর ওই বাড়িতে বা গিয়ে কি হবে তেমন? সে তো আমি একা একা থাকবো, নইলে ওদের কার্যকলাপ দেখতে হবে। এর চেয়ে ভালো বরং এখানে এই বাচ্চাটার সঙ্গে একটু সময় কাটায়। ওরও ভালো লাগবে আর আমারও ভাল লাগবে। আচ্ছা চাচি, ওর মা কবে থেকে নেই? কবে থেকে না বলো, ওর মাকেও কোনোদিনও দেখতে পাইনি। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা গেছে, বুঝলে? আমার ছেলেও আর বিয়ে করেনি। নতুন মা এলে কার ছেলের কষ্ট হবে? আর যে ছেলেকে জন্ম দিতে তার সবচেয়ে কাছের মানুষ তার বউকে হারিয়েছে, সে ছেলেকে কি করে কষ্ট পেতে দিবে সে? এতে ওর মৃত বউয়ের আত্মাও তো শান্তি পাবে না। যখন ওকে দ্বিতীয়বার বিয়ের কথা বলি তখনও এসব বলে বুঝ দেয় আমাকে। ছেলেই যেন তার পৃথিবী। বিকেলে অফিস থেকে ফিরে ছেলেকে নিয়ে খেলা করবে, ঘুরবে, রাতে পড়তে বসাবে। সকালে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য তৈরি করে বাপ বেটা দুজনে মিলে এক গাড়িতে করে স্কুলে যাবে। একজন আরেকজন অফিসে যাবে। তারপরে বাকিটুকু সময় আকাশ আমার সঙ্গে থাকে। ব্যাস, এভাবেই চলছে আমাদের জীবন, বুঝলে? হ্যাঁ চাচি, খুব করে বুঝি গো আমি। আমার থেকে এর ভালো আর কে বোঝে বলুন তো? আমারও তো মা নেই। যার মা নেই সে বোঝে কেমন হয় তার পৃথিবী। নেহাত আপনার ছেলে জিহাদ ভালো মানুষ, সেজন্য ছেলের কষ্টটা বুঝেছে। নইলে আজকালকার দিনে নিজেরটাই সে দেখে কিছু পিতা। হ্যাঁ, তা যা ঠিক বলেছ। আচ্ছা, আকাশের তো খাওয়া শেষ। তুমি যখন বলেছ ওর সঙ্গে খেলবে, তাহলে না খেলে যেতে পারবে না কিন্তু। কারণ ও খুব জেদি বাচ্চা, বুঝলে তো? তখন আকাশের সঙ্গে একটুখানি লুকোচুরি খেলে বাড়ির পথে রওনা দিলাম। বেশি না, 30-40 মিনিটের দূরত্ব হবে। যতক্ষণ ওই বাড়িতে ছিলাম বাচ্চাটার সঙ্গে থাকতে যেন এক আলাদা ভালো লাগছিল। হয়তো এই বাচ্চাটারই এরকম মিষ্টি আর আদুরে সে সবারই ভাল লাগবে। বাড়িতে গিয়ে দেখতে পেলাম কলে রান্নাঘরে গেছে। কলে সবে কলেজে উঠেছে। পড়াশোনা নিয়েই মেয়েটা চাপের মধ্যে সারাদিন। সকালে ঘুম থেকে উঠেই কলেজে যেত, তারপরে কোচিং করতে যেত, রাতে এসে সব পড়া পড়তে হতো। দম ফেলার যেন সুযোগ পেত না ও। আর কলিকে দিয়েই এরা রান্না অবধি করাচ্ছে। ভেবেছিলাম হয়তো খাবার অর্ডার করে আনবে, কিন্তু আমি না থাকাতে যে এত কিছু করবে তা তো ঘুণাক্ষরেও টের পাইনি। তাড়াহুড়ো করে রান্নাঘরে গেলাম, কলিকে সরিয়ে দিলাম সেখান থেকে। কলি মাছ রেখেছিল, নিশ্চয় মাছগুলো ভাজা করতে এখন। ইস, ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম, নইলে ভাজা করার সময় যদি গরম তেল পড়তো ওর হাতে। ভাবি, তুমি কইছিলে বলো তো? সারাটা দিন তোমাকে কত খুঁজলাম, পেলাম না আমি। শেষমেশ ওই নয়না আমাকে রান্না করতে বলে। যদিও বা আমি নিজের আর বাবার জন্য নুডলস আর স্যুপ বানিয়েছিলাম, সেই দেখে ওই নয়না বায়না জুড়ে বসে নানান রকমের পদ তৈরি করে তার সামনে দিতে হবে। প্রথমে রাজি হয়নি, কিন্তু ভাইয়ের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে কতগুলো বলল। অমনি ভাই আসে হম্বিত তম্বিত শুরু করে দিল। বাধ্য হয়ে এই রান্নাঘরে আসতে হলো আমাকে। আমি টুকটাক রান্না পারলেও ওই নয়না যে এত বড় লিস্ট দিয়েছে আমাকে, চিকেন ফ্রাই, বিরিয়ানি, কাবাব, মাছের কালিয়া, এগুলো আমি পারি বানাতে। টুকটাক যা পারতাম বললাম, সেগুলো বানিয়ে দিই হলো না ওনার তাতে। আমি একে একে কলিকে খুলে বললাম সবটা। আমি কইছিলাম এতক্ষণ। কলি ব্যতিব্যস্ত হয়ে পড়লো আমাকে নিয়ে। আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে নিজে একা হাতে সব রান্না করতে লাগলাম। সব রান্না একা একা করতে করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে আমার। তবুও রান্না শেষ করে ডাইনিং টেবিলে সব দিয়ে এসে আমি ফ্রেশ হতে যাব,
ঠিক তখনই বাড়ির ফোনে ফোন আসে কারো। সেই প্যাকেট দেখেছো? চেক করেছো তো? ফোন বন্ধ কেন তোমার? ফোনটা ধরতেই এক অচেনা পুরুষের কোনো প্যাকেটের কথা শুনতে পেলাম। কিছু না বোঝার কারণে ওনাকে প্রশ্ন করতেই উনি রং নাম্বার বলে কেটে দিলেন। কিন্তু আমার মনে রয়ে গেল সন্দেহের ছাপ। কালকেও এক পুরুষ এসে নয়নার হাতে কোনো এক প্যাকেট ধরিয়ে দিয়ে গেছে। আর আজকেও কল করে সেম কথা, নিশ্চয়ই ওই ব্যক্তি নয়নাকেই ফোন করেছিল। দুয়ে দুয়ে চার করে সবটা মিলিয়ে নিলাম আমি। আপাতত সুযোগের অপেক্ষায় আছি ওই প্যাকেটে আছে কি সেটা জানার জন্য। তবে প্যাকেটটা অত বড় নয়, ছোটই। কিন্তু কি আছে এর ভেতর সেটা তো আমাকে জানতেই হবে। ফ্রেশ হয়ে বাবার রুমে গেলাম খাবার নিয়ে। বাবা বরাবরই চশমা চোখে দিয়ে বিছানায় হেলান দিয়ে বই পড়ে অবসর সময়ে। এখন আপাতত ওনার সবটা সময়ই অবসরই থাকেন। চাকরি থেকে ছুটি পেয়েছেন মাস তিনেক হবে। বাবাকে ডাকলাম, উনি উঠলেন। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই আর ডাকবই না। কিন্তু ঘড়িতে তখন 4টে বেজে গেছে। বাবা এখন না খেলে যে ওষুধও খেতে পারবেন না। আমি বাবার কাছে গিয়ে ডাকলাম কয়েকবার ওনাকে, কিন্তু উনি সাড়া দিলেন না। কেমন নিশ্চুপ হয়ে রইলেন। ওনার গায়ে হাত দিয়ে ডাকতে কিছুক্ষণ পর ওনার নিথর শরীরটা পড়ে গেল বিছানায়। আমি মনের ভয় ক্রমশ বাড়ছে। আমি ওনার নাকের কাছে হাত দিয়ে দেখতেই বুঝতে পারলাম ওনার শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষটা নেই আর পৃথিবীতে। মায়া ত্যাগ করে চলে গেলেন। ইস, যাবার সময়টুকু আমি ওনার পাশে থাকতে পারলাম না। এসে বড় আফসোস বোধ হয়। আর একটাতেও নেই। সকালবেলাও কি সুন্দর নাস্তা করে ওষুধ দিতেই আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলেছিলেন, বৌমা যাও, তুমিও বিশ্রাম করো এবার। কে জানতো ওটাই ছিল ওনার শেষ কথা বলা আমার সঙ্গে। যদি বুঝতাম বাবা আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে, তাহলে তো বাবাকে বেঁধে রাখতাম, একেবারে কোথাও যেতে দিতাম না। বাবা চলে গেল আমাকে ফাঁকি দিয়ে। আমার চিৎকারের আওয়াজে কলি, নীরব সবাই এসে উপস্থিত হলো বাবার রুমে। কলি এসে যেন থ হয়ে গেছে। সে ভাবেওনি এই তো 1 ঘন্টা আগেই তো বাবার রুমে এসেছিল। তখন তো তিনি ঠিকই ছিলেন। নিত্যদিন কার মতো কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করেছিলেন। রান্নার ডাক পড়তেই কলি রান্নাঘরে যায়। আর এর মধ্যে তার বাবা তাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কলি কেন? এটা তো কারো ভাবনাতেই ছিল না মানুষটা এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে। বাবা, ও বাবা, তুমি ওঠো না, ওঠো। 1 ঘন্টার ভেতর কই চলে গেলে আমাকে ছেড়ে? তুমি না বললে তোমার মেয়ে বিয়ে না দেখে তুমি যাবে না কোথাও? তাহলে যে চলে গেলে, তোমার মনির বিয়ে দেখবে না বাবা? ও বাবা, ওঠো বলছি, ওঠো। মা মারা যাবার পর আগলে রেখেছিলে তুমি, আর আজকে তুমিও আমাকে এতিম করে দিয়ে চলে গেলে। বাবা ওঠো, নইলে নিয়ে যাও আমাকে তোমার সঙ্গে। কেঁদো না করে, নিজেকে সামলাও। মা যেমন নেই, আজ থেকে বাবাও নয় আমাদের সঙ্গে। এটা মেনে নিও। কান্না করে আর লাভ নেই। আমি বাকি আত্মীয়দের খবর দিতে বলেছি নীরবকে। আর ওই মায়া মানে তোমার ভাবি, তাকেও কান্না করতে বারণ করো। তার যে বাচ্চা পেটে ভুলে গেছে। নিজেকে সামলাতে বলো। আমাকে নিয়ে কোনো ভাবনা অন্তত তোমাকে ভাবতে হবে না। তুমি চলে যাও এখান থেকে। আমার কথা শুনে নয়না চলে গেল রুম থেকে। একটু পরে বাসা ভর্তি হয়ে গেল মেহমানে। সবাই একটা শোকের ভিতর ছিল। এর ভিতর নীরবের দ্বিতীয় বিয়ের কথা শুনেই যেন আকাশ থেকে পড়ছে এরকম অবস্থা। তবুও বাবার জানাজা শেষ করে একে একে প্রায় সবাই চলে গেল। যদিও বা কিছু আত্মীয় মানে আমার ফুপি শাশুড়ি থাকতে চেয়েছিলেন, কিন্তু নয়নার ব্যবহার দেখে আর থাকেননি। চলে গেছে সবাই বাড়ি ছেড়ে। আমার নিজের বাবাও এসেছিলেন। উনি যখন জানতে পেরেছিল নীরব দ্বিতীয় বিয়ে করেছে, তখন বোধহয় বলতে চেয়েছিলেন আমাকে ওই বাড়িতে গিয়ে থাকবার কথা। কিন্তু নতুন মায়ের চোখ বড় করার ইশারায় যথেষ্ট ছিল আমার বাবার জন্য। ওনারাও চলে যান বাকি মেহমানদের সঙ্গে। যাবার আগে বাবা বলেছিলেন, ওখানে গেলেও যে তুই ভালো থাকবি নিশ্চয়তা নেই। এখানে তোর সতীন আছে, তবুও একটু নিজেকে গুছিয়ে নিস, সাবধানে থাকিস। ব্যাস, এতটুকু বলেই বাবা বিদায় নেয়। এখন পুরো বাড়ি ফাঁকা প্রায়। এখন আর কোনো সঙ্গী রইল না আমার। সঙ্গে কথা বলার মতো কেউ আর মা বলে সম্বোধন করে এটা ওটার আবদারও করবে না। কারো সঙ্গে আর বিকেলে চায়ের আড্ডায় গল্প করা হবে না। কাউকে আর বাবা বলে ডাকা হবে না। কথাগুলো যখনই মনে পড়ছে, কেমন জানি অদ্ভুত রকমের কষ্ট ধরে বসেছে মনের ভেতরে, যা বলার বাহিরে। আমার নিজের বাবা তো থেকেও যেন নাই হয়ে গিয়েছিলেন প্রায়। কিন্তু এই মানুষটাকে সত্যি নিজের বাবার আদরে পেয়েছিলাম। আজকেও সে চলে গেল। আমি এখন পুরো একলা। কেউ রইল না আর আমার সঙ্গে, কেউ না।
আজকে বাবা চলে যাবার 1 সপ্তাহ পেরিয়ে গেছে। পরিস্থিতি সব আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। কলি আর একা ঘুমায় না, আমার সঙ্গে এসে ওই ছোট্ট রুমটাতে ঘুমায়। কলেজ ছেড়ে আগে নিজের রুমে থাকতো, এখন কলেজ কোচিং সব ছেড়ে এসে বাকিটুকু সময় আমার সঙ্গেই থাকে। কলি থাকাতে একটু কাউকে পেয়েছি নিজের করে। কলি যখন থাকে না, তখন পুরো সময় যেন আমি একলা একলা। সকালবেলা নাস্তা তৈরি করে রান্না করে দিই, ওরা খেলে খায়, নইলে দেখি একটু পর পর বাহিরে চলে যায়। আবার মাঝে মধ্যে আমাকে এটা ওটা করেও দিতে বলে, আমি করেও দিই। যদিও বা নিজের স্বামীর সঙ্গে পরনারীকে কোনো মেয়ে নিতে পারবে না, কিন্তু আমার যে কোনো উপায় নেই, কিছু নেই আমার হাতে। সেই জন্য তো পড়ে আছি, নইলে কে থাকতো এখানে। আজকেও বাজারে এসেছি একটুখানি জিনিসপত্র কিনতে, তখনই এক সাদা রঙের গাড়ি দেখতে পাই। গাড়ি থেকে এক লোক আসে আমার কাছে। আপনার বাসা নিশ্চয়ই এই আশেপাশেই হবে, আমাকে বোধহয় চেনেন না। আমি জাহিদ, আকাশের বাবা। আকাশ খুব বায়না করেছিল কদিন ধরে ওর মিষ্টি আন্টির কাছে যাবে। মা ছাড়া ছেলে তো, আমার খুব বায়না ধরে, কি করব বলুন। ছেলের বায়না মেটাতে বাবাকে হাজির হতে হলো। ও, আপনি আকাশের বাবা? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এখানে, ওই তো পাশের নীল রঙের বাড়িটা। তা আপনি কি করে খুঁজলেন আমাকে? আগের বার এখান থেকেই তো আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, তাই ধারণা করে নিয়েছিলাম এদিকের আশেপাশে হবে আপনার বাসা হয়তো। সেজন্য আজকে নিয়ে 2 দিন এই সময়টাতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি আপনার জন্য। আর আজকে আপনাকে খুঁজেও পেলাম দেখুন। এত কষ্ট কেন করতে গেলেন? ওই যে ছেলের জন্য, বললাম না, মাহারা ছেলে বায়না একটু বেশি। আপনি যদি আপত্তি না করেন, একটু যাবেন ওর কাছে। ও আপনার জন্য অধীর আগ্রহে আছে। ভদ্রলোকের কথা শুনে দ্বিধায় পড়ে গেলাম, যাব কি যাব না। কিন্তু না গেলে যে ছেলেটা অপেক্ষায় থাকবে। আর বাড়িতে তো আমার কিছুই নেই, কলিও কলেজে চলে গেছে। আর এখন তো বাবা নেই যে ওনার জন্য অপেক্ষা করে থাকবো আমি। বাড়িতে থেকেও তো কিছুই করতে হবে না, কেবল ওদের ফরমাইশ খাটতে হবে। তার চেয়ে বরং ওই মিষ্টি ছেলেটার সঙ্গে একটুখানি সময় কাটিয়ে আসি, তাও ভালো। ওনার সঙ্গে গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরে গাড়িতে করে ওই বাড়িতে পৌঁছে গেলাম। আমাকে দেখেই আকাশ দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমিও পরম যত্নে আগলে নিলাম তাকে। এত সুন্দর বাচ্চা কাছে না নিয়ে থাকা যায়? কি মায়া ভরা মুখ তার, অথচ আল্লাহ তার কপালটা আমার মতন করে দিয়েছে মানে, যার মানে তার তো সব থেকেও নেই। আর এখন তো আমি এতিমই বলতে গেলে পুরোপুরি ভাবে। মায়ের মতন শাশুড়ি পেয়ে ভেবেছিলাম মায়ের শূন্যতা পূরণ করতে পারবো, কিন্তু তিনিও চলে গেলেন। নিজের বাবা তো থেকেও নেই যেন, যিনি ছিলেন সেও চলে গেল। জীবন বড়ই অদ্ভুত, যার কত কি আছে অথচ বাবা মা নামক দুটো মানুষ নেই, তার তো কিছু থেকেও নেই। সেদিন আকাশদের বাড়িতে গিয়ে ছোট্ট বাচ্চাটার সঙ্গে সময় কাটায়, সেখান থেকে ওদের সংস্থাতেও ঘুরে আসি একটুখানি। আকাশ জোর করছিল সেই জন্য যায়। সেখানে কত অসহায় মেয়েদের স্বাবলম্বী করা হয়, হাতের কাজ করানো সহ আরো কত কি। নিজেরা খেটে ছেলেদের রোজগারে চলে, কার ওপর নির্ভরশীল হতে হয় না এদের। ভাবতে কি ভালো লাগছে। সেখান থেকে একটুখানি ঘুরে বাড়ি ফিরি। বাড়িতে ফিরতেই দেখতে পাই ড্রয়িং রুমের দরজা হাট করে খোলা আছে। গোলেও এই সময় কোচিং এ থাকে, তাহলে এভাবে দরজা খোলা কেন? হঠাৎই ওপরের রুম থেকে কিছু ভাঙার শব্দ কানে আসতেই ভয়ে শিউরে ওঠে আমার সারা শরীর। আমি তড়িঘড়ি করে উপরে উঠতেই দেখতে পাই নয়নার সঙ্গে একটা অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে চলে যায় রুম থেকে। নয়না হকচকিয়ে ওঠে আমাকে দেখে। তুমি এখানে? পারমিশন না নিয়ে অন্যের রুমে আসতে নেই জানো না বুঝি? না, আসলে তুমি যে অন্য পুরুষ ঢোকাও বাড়িতে, আমরা কেউ না থাকলে, এটা জানতাম কি করে? মুখ সামলে কথা বলো বলছি। নয়নার চোখে আমি স্পষ্ট ভয়ের আভাস দেখতে পাচ্ছি। ওর হাত দুটো পেছনে নেওয়া, নিশ্চয়ই হাতে এমন কিছু রেখেছে যা আমাকে দেখতে দিবে না। আমি চুপ করে থেকে হুট করে এক পর্যায়ে ওর হাতটা সামনে নিয়ে দেখি প্রেগনেন্সি টেস্টের কিট ওর হাতে, আর সেটা পজিটিভও আছে। এক মুহূর্তে যেন মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। ভাবতেও পারছি না আর কিছু। এরই ভেতর নীরব রুমে ঢুকলো, হাতে কি কিছু কাগজপত্র নিয়ে। রুমে ঢুকে বোধ হয় আমাকে আর নয়নাকে একসঙ্গে আশা করেনি। নীরবের মুখটা কেমন যেন দুঃখী দুঃখী লাগছে। এ কি মায়া, তুমি এই রুমে কি করছো? তোমার আর কোলের জন্য না এক রুম আছে? তাহলে আবার এখানে কেন এসেছো? আমি নীরবকে কিছু বললাম না, কিন্তু নীরব আমার হাতে থাকা কিটটা দেখতে পেয়ে
একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কিন্তু আমি চুপচাপ আছি, কিছুই বলছি না। এই দিনটা আসার বোধ হয় খুব দরকার ছিল আজকে। ভাগ্যিস বাড়িতে এসেছি আকাশদের বাড়িতে থাকতে। তখন নয়নাকে ফোন দিয়ে বলেছিলাম বিকেলে আসবো, কিন্তু আমি যে দুপুরে চলে এসেছি আকাশ ঘুমিয়ে পড়ার পর, সেটা নয়নাই বা কি করে জানতো। ভাগ্যিস এসেছি, সেই জন্য তো এই কীর্তি ধরতে পেরেছি। আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ঠিক কি করব। এখন শুধু কোলে আসলে সেটা বাস্তবায়ন করার অপেক্ষা। মেয়েটা অনেক ভালোবাসে আমাকে, বড় বোনের মতো সম্পর্ক ওর সঙ্গে। ওকে এমনি এমনি ছেড়ে দিতে তো পারি না, নিজের ছোট বোনের মতোই দেখি ওকে। আজকেও আসো, ওরও ব্যবস্থা ভেবে রেখেছি আমি। নীরব এবার আমাকে ছেড়ে নয়নাকে প্রশ্ন করলো। এবার অপেক্ষায় আছি নয়না কি উত্তর দেবে নীরবকে। আমার আর কিছু বলার নেই, এখন নীরব দর্শকের মতন সবটা দেখে যাবে খালি আমি। নয়না, মায়া তো অলরেডি 8 মাসে প্রেগনেন্ট। তাহলে এই প্রেগনেন্সি পজিটিভ কিট আসলো কোথা থেকে বলো? এটা নিশ্চয়ই তোমার না, বলো। আমি জানি না কিছু, নীরব, বিশ্বাস করো তুমি। আমি কিচ্ছু জানি না। এসব তোমার বউ ওই মায়াই করেছে, দেখো। অনেক হয়েছে, এবার নিজের মনকে বুঝ দিলাম। ওদের তর্কাতর্কির ভেতরে আমি আমার পরিচিত একজন ডাক্তারকে ফোন করলাম বাড়িতে আসার জন্য। ডাক্তারে আমাদের বাড়িতে আসতে 10 মিনিটও লাগে না, খুবই কাছে। ওরা তর্ক করার মাঝখানেই ডাক্তার এসে হাজির হলো। নীরব আবারও আমাকে প্রশ্ন করলো, তোমাকে বলে কোনো লাভ হতো না, তাই ডাক্তারকেই ডেকে এনেছি। আমি বাইরে গিয়েছিলাম একটুখানি, সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আর বাড়িতে এসে দেখি নয়নার সঙ্গে একজন লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটি তাড়াহুড়ো করে চলে যায়। আমি যদি খুব সম্ভবত ভুল না করি, তাহলে ওই লোকটি নয়নার বাচ্চার বাবা। তুমি যেমন ঠকিয়েছ আমাকে, তেমনি নয়নাও ঠকিয়েছে তোমাকে, একইভাবে। নয়নার ওই লোকটির সঙ্গে পরকীয়া ছিল, যাকে তুমি ভালোবাসতে, যার প্রেমে অন্ধ হয়ে আমার বা আমার বাচ্চার কথা ভাবনি। এবার আমার কথার প্রমাণ করতে হলে এই যে ডাক্তার সাহেব আছে, উনি নয়নাকে চেক আপ করলেই বুঝে যাবেন। আমার কথা অনুযায়ী নয়নাকে চেক আপ করলো ডাক্তার। নীরব ডাক্তারের মুখ থেকে সবটা শুনে ধপ করে মাটিতে বসে রইল। দেখে বোঝা যাচ্ছে কতটা পাচ্ছে ও। নয়না আবারও নীরবকে বলতে লাগলো, ভুল কেন বুঝছো তুমি? এই সন্তান তোমার, নীরব। নীরব এবার নয়নাকে কষে দুটো থাপ্পড় দিল। কাল সামলাতে না পেরে নয়না মাটিতে পড়ে গেল। নীরবের চোখ মুখ দেখে বেশ রাগী মনে হচ্ছে। ব্যাস, অনেক সহ্য করেছি আমি। আর না, আর সহ্য করতে পারছি না আমি। ভুলে গেছো নয়না, বিগত 3 মাস ধরে আমি তোমার সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখিনি, যাতে তুমি মা হবে। হ্যাঁ, হয়তো কয়েকবার দেখা করেছি, কিন্তু এসব কখনো হয়নি তো। তুমি আমার বাচ্চার মা কি করে হবে? এত বড় একটা ধোঁকা কি করে দিতে পারলে আমাকে, নয়না? মনে আছে যখন মায়া তোমার সঙ্গে আমার সম্পর্কের কথা জেনেছিল, আমি দূরে সরে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি মানসিকভাবে বুঝিয়ে আমাকে আবারও নিয়েছিলে তোমার কাছে। সেসব কেন করেছিলে তুমি? কেন এসব করেছো? সত্যি কথা বলো আজকে। তোমার জন্য আমি আমার বিয়ে করা বউয়ের সঙ্গে অন্যায় করেছি, কষ্ট দিয়েছি ওকে। শুধু ওকেই নয়, আমার বাচ্চাকেও। আর সেই তুমি কিনা এসব করলে আমার সঙ্গে। হ্যাঁ, বেশি করেছি। যা করেছি বেশ করেছি আমি। কি করব বলো? ছোট থেকে অভাবে বড় হয়েছি। ভালোবেসেছিলাম তোমার মতোই সূর্য নামের ছেলেকে। ওর খুব টাকার প্রয়োজন ছিল, আর প্রয়োজন পূরণ করতেই তোমার কাছে আসা আমার। কিন্তু কি করব বলো, যার জন্য এত কিছু করলাম সেই তো রইলো না আর আমার কাছে দিন শেষে। হ্যাঁ, আমার পরিকল্পনা ছিল তোমার বাড়িতে এসে তোমাকে নিয়ে সব রকম সম্পত্তি নিয়ে নেওয়া। পারিনি আমি সেসব করতে, আর বোধহয় করতেও হবে না। কারণ বললাম না, যার জন্য এসব করলাম সেই নেই বোধহয় আর। মায়া সূর্যকেই দেখিয়েছিল আমার গর্ভে ওরই সন্তান রয়েছে, কিন্তু ও মেনে নেয়নি। মিথ্যা অজুহাত দিয়ে আমাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের মতন। আমি এতক্ষণ ধরে নয়না আর নীরব দুজনের কথা শুনেছি। এখন মনে হচ্ছে প্রকৃতি যেন ওদের দুজনকে শাস্তি দিয়ে দিয়েছে। যে ঠকায় সে নিজেও ঠকে একদিন না একদিন। তবে সেটা সময়ের অপেক্ষা, আর আজকেই সেই সময়। এবার বুঝুক নীরব কিরকম লাগে। 5 বছর পর, সেদিনের ওই ঘটনার পর নয়না চলে যায় এই বাড়ি থেকে। সে আত্মহত্যা করে সূর্য তাকে মেনে নেয়নি। সেই অপমান আর তার অনাগত বাচ্চাকে কি অধিকার দিবে সেসব ভেবে। আর নীরব, তার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের কেস করি। যদিও সেই কিছু বছর পর ছাড়া পেয়ে যায়। নীরব ছাড়া পেয়ে আমার আর আমার মেয়ের কাছে ফিরতে চেয়েছিল। হ্যাঁ, আমার মেয়ে হয়েছে।
সেদিনের সেই ঘটনার পর নীরব শুধরে যায় পুরোপুরিভাবে। ও আমার প্রতি যে অন্যায় করেছিল, প্রকৃতি নীরবে তাকে তার শাস্তি দিয়েছে। আমার কিছু করা লাগেনি। জেল থেকে বেরিয়ে এসে ফিরতে চেয়েছিল, আমি রাখিনি। তারপর থেকে নাকি নীরব অনুশোচনায় দগ্ধ হয়ে একসময় পাগল হয়ে যায়। শুনেছি এখন নাকি মানসিক হাসপাতালে ভর্তি নীরব। পাপের শাস্তি এভাবেই পেয়েছে। প্রকৃতি দিয়েছে ওকে ওর কৃতকর্মের ফল। আমার কিছুই করতে হয়নি। কলি প্রথম কয়েক বছর নীরবের দেখাশোনা করলেও কলিও বিয়ে হয়ে যায়, ওর সঙ্গে যোগাযোগ আছে। আমার মেয়েটা বেশ সুখেই আছে। এখন সময় পেরিয়ে গেছে সেদিনই থেকে 5 বছর। আমি ওই দিনের পর থেকে নিজের খেয়াল নিজেই রাখতে পারি। বাপের বাড়ি যাইনি ফিরে। আকাশ নামক ছোট্ট বাচ্চার হাত ধরে আমি রয়ে যাই ওই সংস্থানে। বাকি মেয়েদের মতন আমিও এখন নিজে উপার্জন করে নিজে চলি। শুধু তাই নয়, সেদিন নিরুপায় হয়ে যখন আকাশের সঙ্গে শেষবারের মতন দেখা করতে যায়, আকাশ নামক ছোট্ট বাচ্চাটি আমাকে আশ্রয় দেয়। ওর দাদিমা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওই সংস্থায় কাজ দিয়ে। আমার মেয়ে হবার 6 মাসের বেতন আমি নিজের উপার্জনের টাকায় একটা বাসা নিই। যদিও বা সেখানে সংস্থার আরো 3টে মেয়ে থাকতো। আকাশ এখন ক্লাস 5-এ পড়ে। আর আমার মেয়ে তো সবে স্কুলে ভর্তি হয়েছে। সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই পরিবারটার কাছে, যারা আমাকে জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। ওনারা ছিলেন বলেই আমাকে কোথাও মুখ থুবড়ে পড়তে হয়নি। তখন নীরবের সঙ্গে থাকতে পারতাম ওই বাড়িতে। কিন্তু রুচিতে আর কুলোয়নি তখনও। সন্তানের কথা ভেবেই থেকে গিয়েছিলাম। ভেবেছিলাম ও পৃথিবীতে আসলে চলে যাব। কিন্তু ওই যে বললাম না, আকাশের সঙ্গে একবার দেখা করতে চায়। আর তারপর থেকেই আমার জীবনের মোড় ঘুরে যায়। অবশ্য ভালোই আছি আমি এখন। নিজের কাজ করে বাকিটুকু সময় মেয়ের খেয়াল রাখি। মাঝে মধ্যে আকাশের কাছেও যাই। ওনারা খুব ভালো মানুষ। আমাকে বলেছিল থাকতে, কিন্তু আমি থাকিনি। আমার বিপদে আশ্রয় দিয়ে যে বড় উপকার করেছে, তার ঋণই তো শোধ করতে পারবো না আমি। তাছাড়া এখন তো নিজেই উপার্জন করতে পারি। কষ্ট হয় না আর কোনো কিছু নিয়ে। খুব ভালো আছি। অতীতের সব স্মৃতি ভুলে গেছি পুরোপুরি ভাবে। আমার জীবন এখন আমার মেয়েকে নিয়ে। আর দরকার নেই জীবনে আমার কাউকে। আমি আমার ছোট্ট মেয়ে আর আকাশের মিষ্টি আন্টি হয়ে পাড়ি দিতে পারবো বাকিটা জীবন। আমার এই বিষাদময় জীবনে বিষাদ সেদিনের পর থেকে ঘুচে গিয়ে আলো করে এসেছে আমার মেয়ে আর আকাশ। সমাপ্ত।